আমরা গত ক্লাসে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে যদি বাজেট ডেফিসিট থাকে সেক্ষেত্রে মানি ফাইন্যান্স করা হলে কিভাবে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম মুভ করে লং রান ইকুইলিব্রিয়ামের দিকে যায় সেই প্রসেসটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আইএসএলএম মডেলের মাধ্যমে যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম নির্ধারিত হয়, শর্ট টার্ম ইনকাম নির্ধারিত হয়, সেই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে যদি বাজেট ডেফিসিট থাকে, সেই বাজেট ডেফিসিট যদি মানি প্রিন্টিং এর পরিবর্তে যদি বন্ড ফাইন্যান্সিং এর মাধ্যমে করা হয়, তাহলে শর্ট রান ইকুইলিব্রিয়াম কিভাবে মুভ করে এবং সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের যে স্টেবিলিটি প্রপার্টিজ, সেই স্টেবিলিটি প্রপার্টিজ কেমন হয়, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা। এবং এটা করার জন্য আমাদেরকে বিশেষ করে বন্ড ফাইন্যান্সিং এর মাধ্যমে বাজেট ডেফিসিট মেটানোর জন্য আমাদেরকে ওয়েলথ ইফেক্ট কি সে সম্পর্কে একটু জানতে হবে। তো আমরা এখানে ওয়েলথ ইফেক্টের ইন্ট্রোডাকশনে যে প্রয়োজন সেটা হলো মূলত যে ওয়েলথ ইফেক্টের ইন্ট্রোডাকশনের প্রয়োজনটা হলো যে আমরা যখন মানি ফাইন্যান্সিং যখন করছিলাম তখন আমরা বলছিলাম যদি বাজেট ডেফিসিট থাকে, বাজেট ডেফিসিটের সমপরিমাণ মানি ক্রিয়েট করতে গভর্নমেন্টকে, এবং মানি ক্রিয়েশনের কারণে মানে সাপ্লাই পরিমাণ যেহেতু বৃদ্ধি পায়, এলএম কার্ভটা ডান দিকে শিফট করে করে আমরা ইনকামের পরিমাণ বৃদ্ধি পায়, এবং ইনকাম যখন বৃদ্ধি পায় তখন ইনকামের উপর ভিত্তি করে ট্যাক্স রেটের উপর ভিত্তি করে ট্যাক্স কালেকশনের পরিমাণটা বৃদ্ধি পায়। ফলে আলটিমেটলি দেখা যায় ইনকাম যখন একটা পর্যায়ে পৌঁছে ট্যাক্স কালেকশনের পরিমাণটা নতুন কোম্পানি এক্সপেন্ডিচারের সমান হয় এবং তাদের ডিফিসিটটা এলিমিনেটেড হয়ে যায়, এবং মানি সাপ্লাই যে এক্সপানশন প্রসেস বা মানি স্টকের যে বৃদ্ধির প্রসেস সেটা স্থির হয়, এবং ইকোনমি একটা লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছে। কিন্তু যদি শর্ট রান ইকুইলিব্রিয়ামে যে বাজেট ডেফিসিট থাকে, সেই বাজেট ডেফিসিটকে যদি মানি ফাইন্যান্সিং এর পরিবর্তে, অর্থাৎ মানি ক্রিয়েশনের মাধ্যমে ফাইন্যান্সিং এর পরিবর্তে যদি বন্ড ইস্যুর মাধ্যমে ফাইন্যান্স করা হয়, তাহলে মানি সাপ্লাই কোনো পরিবর্তন মানি সাপ্লাই, যে কারণে এলএম ক্রাফটটা আর শিফট করতে পারে না। ফলে শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটা মুভ করার স্কোপটাও বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদেরকে এখানে ওয়েলথ ইফেক্টটা ইন্ট্রোডাকশন করে এই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটাকে মুভ করার চেষ্টা করা। ওয়েলথ ইফেক্টটা ইন্ট্রোডাকশন করার জন্য আমরা আমরা ধরে নিব যে আমরা ওয়েলথ ইফেক্টটা আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুটোর উপরে আমরা ফেলবো, দুটোর উপরে দেখাবো যে আইএস কার্ভটার যে পজিশন সেটা আইএস কার্ভের যে কম্পোনেন্ট গুলো আছে সি আই জি এক্স মাইনাস এ সবগুলোর উপর নির্ভর করে আমরা এখানে কনসাম্পশনের উপরে ওয়েলথের ইফেক্ট দেখাবো, যার মাধ্যমে কনসাম্পশন বৃদ্ধির মাধ্যমে আইএস কার্ভটা শিফট করবে। এবং কনসাম্পশনকে আমরা জানি যে কনসাম্পশন ফাংশনটা কনসাম্পশন ফাংশন consumption is a function of disposable income minus tax. এটা আমাদের কনসাম্পশন ফাংশন, সিম্পল কনসাম্পশন ফাংশন। যখন আমরা কনসাম্পশন ওয়েলথ এর পাশাপাশি ধরে নিই, ওয়েলথ বেশি থাকবে বা কনসাম্পশন বেশি হবে, তখন আমরা এখানে আরেকটা প্যারামিটার যোগ করি, এই হচ্ছে ওয়েলথ রিয়েল এই এখানে ওয়েলথের নাকি ইকোনমিতে ওয়েলথ তিনটা কম্পোনেন্ট আমরা ধরে নিতে পারি। একটা হচ্ছে ক্যাপিটাল স্টক, একটা হচ্ছে বন্ড, বন্ড হচ্ছে ওয়েলথ ইকোনমির জন্য, কনজিউমারদের জন্য। একটা হলো যে রিজার্ভ যে আছে, সেন্ট্রাল ব্যাংকে যে রিজার্ভ থাকে কমার্শিয়াল ব্যাংকে, সেগুলো ক্যাপিটাল স্টক, বন্ড এবং রিজার্ভ, এটা হচ্ছে ওয়েলথের কম্পোনেন্ট। এবং এই হচ্ছে নমিনাল ভ্যালু, প্রাইস দিয়ে ভাগ করা রিয়েল ওয়েলথ পাওয়া যায়। সুতরাং এটা হচ্ছে আমাদের রিয়েল ওয়েলথ, রিয়েল ওয়েলথের পরিমাণ। এবং যে কনসাম্পশনের যে প্রপেনসিটি টু ওয়েলথ, যদি কনসাম্পশনের পরিবর্তন বের করতে চাই, যে যদি ওয়েলথের পরিমাণ বৃদ্ধি পায় কনসাম্পশনটা বৃদ্ধি পজিটিভ, ওয়েলথ চেঞ্জের কারণে কনসাম্পশন যে পরিবর্তন সেটা পজিটিভ আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই কনসাম্পশনের মাধ্যমে আমরা আইস কার্ভের উপরে ওয়েলথের একটা প্রভাব দেখাবো আমরা, ওয়েলথ প্রভাব দেখাবো। এবং যখন মানি ফাইন্যান্স যখন করা হয়, তখন তখন যে প্রভাবটা পড়ে মানি ফাইন্যান্স করা হলে, যে মানি ফাইন্যান্স করা হলে আমরা বলি যে মানি ফাইন্যান্স এবং বন্ড ফাইন্যান্সের মধ্যে পার্থক্যটা হলো
মানি প্রিন্ট করার সময় গভর্নমেন্ট বড় করে সেন্ট্রাল ব্যাংক থেকে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড বিক্রি করে বা সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেয়। সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ দিলে এটাকে মানি ক্রিয়েশন বলে। আর যখন সাধারণ জনগণ থেকে, পাবলিক থেকে যখন গভর্নমেন্ট ঋণ নেয় বা সাধারণ পাবলিকের কাছে যখন বন্ড বিক্রি করে কমার্শিয়াল ব্যাংকের কাছে বা সাধারণ পাবলিকের কাছে, তখন সেটাকে বলে আমরা বন্ড ফাইন্যান্সিং। সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড বিক্রি করলে মানি পেমেন্টে বৃদ্ধি পায়। সেন্ট্রাল ব্যাংক রিজার্ভের পরিমাণে বৃদ্ধি পায়, তার উপর ভিত্তি করে মাল্টিপল অ্যামাউন্টে মানি পেমেন্টে বৃদ্ধি পায়, মানি মাল্টিপ্লায়ারের মাধ্যমে। আর যখন সরকার যখন সাধারণ জনগণ থেকে ঋণ দেয় বা কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ দেয়, তখন টোটাল মানি সাপ্লাই পরিমাণটা অপরিবর্তিত। ইকোনমি থেকে মানিটা সরকার হাতে চলে যায়, বন্ডটা সরকার থেকে জনগণের হাতে আসে, এবং বন্ডটা হলো এক ধরনের ওয়েলথ। তাহলে যদি মানি ক্রিয়েশনের মাধ্যমে যদি সরকার তার ফাইন্যান্সিং করে থাকে ডেফিসিটকে, তাহলে আরটা বৃদ্ধি হবে, রিজার্ভ বৃদ্ধি পাবে। রিজার্ভটা যেহেতু ওয়েলথের একটা কম্পোনেন্ট, সে কারণে যখন বন্ড ফাইন্যান্সিং, যখন মানি ফাইন্যান্সিং করা হবে, তখন মানি সাপ্লাই বৃদ্ধি পাবে এবং এলএম কার্ভটা শিফট করবে। এবং সাথে সাথে যেহেতু এটা একটা অ্যাসেট কম্পোনেন্ট, আরটা অ্যাসেট যেহেতু বৃদ্ধি পাবে, সেহেতু কনজাম্পশন বৃদ্ধি পাবে, কনজাম্পশন বৃদ্ধি পেলে প্রাইস কার্ভটা শিফট করবে, ওয়েলথ বৃদ্ধি পাবে, প্রাইস কার্ভ শিফট করবে। সুতরাং যখন মানি ফাইন্যান্সিং করা হবে, অর্থাৎ মানি ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আর টা বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাবে, আরটা বৃদ্ধি পাবে। তো আরটা বৃদ্ধি পেলে, যেহেতু এটা একটা অ্যাসেট কম্পোনেন্ট, সুতরাং বলতে পারি যে আমাদের যে প্রাইস কার্ভটা শিফট করবে, যেমন প্রাইস কার্ভটা শিফট করবে অ্যাসেট বৃদ্ধি পাওয়ার কারণে। এবং সাথে সাথে যেহেতু মানি সাপ্লাই বৃদ্ধি পাচ্ছে, সে কারণে এলএম কার্ভটা শিফট করবে, ডান দিকে শিফটকে আমি আপ এরো দিয়ে যাচ্ছি। এলএম তো উপর দিকে না, চলে নিচের দিকে শিফট করে, ডান দিকে শিফট করে আমরা বেটার বলতে শিফট রাইট, আইএস এন্ড এলএম শিফট রাইট, ডান দিকে শিফট করে। এবং কি করবে, শর্ট টার্ম থেকে লং টার্মের দিকে মুভ করে। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে চিত্রটা মাথায় আছে, সেই চিত্রটা হলো সিম্পল একটা আইএসএল ডায়াগ্রাম। ইনকাম, ইন্টারেস্ট রেট, আমাদের মনে করা যায় লং রান ইনকাম, এটা আর এটা আমাদের শর্ট রান ইনকাম আইএসএল, এটা আমাদের এলএম, এটা আমাদের শর্ট রান ইনকাম পয়েন্ট 1। আমরা ধরে নিচ্ছি এখানে একটা প্রফিট ডেফিসিট আছে, ওয়াই0 ইনকামে যে পরিমাণ ট্যাক্স কালেকশন হচ্ছে, ওয়াই0 গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তার চেয়ে বেশি। দুটো পার্থক্য করে আমরা বাজেট ডেফিসিট, ডেফিসিটটা পজিটিভ। তার মানে হচ্ছে যে ওয়াই0 ইনকামে বাজেট ডেফিসিট আছে, ডেফিসিটটাকে যদি মানি ক্রিয়েশনের মাধ্যমে ফাইন্যান্সিং করা হয়, এবং আমরা যদি ওয়েলথ ইফেক্টকে কনসিডার করি, তাহলে আইএস কাপটা শিফট করবে ডান দিকে, এলএম কাপটা ডান দিকে শিফট করবে, আইএস কাপটা ডান দিকে শিফট করবে এবং এলএম কাপটা ডান দিকে শিফট করবে, যতক্ষণ পর্যন্ত না এই দুটো ইন্টারসেকশন পয়েন্টটা এমন একটা জায়গায় আসে, এটা ওয়েস্টারের উপরে পড়বে। কেমন, এটা হচ্ছে আমাদের লং টার্ম। যদি মানি ক্রিয়েশনের মাধ্যমে বা সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে ডেফিসিট যেটা আছে ইনিশিয়াল, সেই ইনিশিয়াল ডেফিসিটকে ফাইন্যান্স করা হয়, তাহলে শর্ট টার্ম ইনকামটা মুভ করে, দুটো কারণে মুভ করে, অ্যাসেটের কারণে মুভ করে, অ্যাসেট ক্রিয়েশনের কারণে, এবং মানি সাপ্লাই বৃদ্ধির কারণে মুভ করে, দুই দিকে মুভ করে। আমাদের যে প্রাথমিক আলোচনা ছিল প্রথম ক্লাসের দিকে, যেখানে আমরা শুধুমাত্র মানি ক্রিয়েশন থেকে কনসিডার করেছিলাম, ওয়েলথ ইফেক্ট বা অ্যাসেট কে কনসিডার করি না, সেখানে শুধুমাত্র ইনকাম। এখন আইএসএল এর দুটোই মুভ করে অ্যাসেট ইফেক্টের কারণে, এটা হলো আমাদের মানি ফাইন্যান্স। আর যদি বন্ড ফাইন্যান্সিং করা হয় তাহলে কি হবে? বন্ড ফাইন্যান্সিং করা হলে আমরা বলছি যে এখানে মানি সাপ্লাই কোনো পরিবর্তন পাবো না, ফলে এলএম কার্ভ শীতকাল কোনো অফ থাকবে না সাধারণ দৃষ্টিকোণ থেকে। বন্ড ফাইন্যান্সিং, বন্ড ফাইন্যান্সিং করা হলে আমাদের বি এর পরিমাণে বৃদ্ধি পাবে, এই কম্পোনেন্টটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এখন বি যদি বৃদ্ধি পায়,
বৃদ্ধি পেলে আমরা বলছি যে যেহেতু অ্যাসেটের একটা কম্পোনেন্ট, অ্যাসেট বৃদ্ধি পাবে, ওয়েলথ বৃদ্ধি পাবে, ওয়েলথ বৃদ্ধি পেলে আমাদের কনসাম্পশন বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে। কনসাম্পশন যদি বৃদ্ধি পায় তাহলে আজকাল ডান দিকে শিফট করবে, আজকাল আজকাল ডান দিকে শিফট করবে, আমরা নতুন একটা ইকুইপমেন্টের দিকে যাওয়ার চিন্তা করতে পারি। এই সে বেশি জায়গা নাই এখানে, ছোট করে দেখাই। ইনকাম, এটা আমাদের ইন্টারেস্ট রেট, এটা আমাদের ওয়াই স্টার, এটা আমাদের ইনিশিয়াল ইকুইপমেন্ট আইএস এলএন। আমরা বলছি যে আইএস ডান দিকে শিফট করবে পরিস্থিতির কারণে, যদি বন্ড ফাইন্যান্সিং করা হয় পরে এখানে আমাদের ওয়ান থেকে আমরা টুতে যাওয়ার একটা চেষ্টা করতে পারি। ইকোনমিক্স ওয়ান থেকে টুতে মুভ করার একটা টেন্ডেন্সি থাকে। আমরা লং রান ইকুইপমেন্ট পৌঁছাবো, ওয়াই জিরো থেকে আমরা ইনিশিয়াল ইকুইপমেন্ট থেকে ওয়াই ওয়ানে পৌঁছাবো, বা যেখানে আর কোনো পানির ডেফিসিট নাই এমন অবস্থায় পৌঁছাবো। এখন যখন বন্ড ফাইন্যান্সিং যখন করা হবে, বন্ড ফাইন্যান্সিং, তাহলে আমরা বলছি যে আইএস কাপ শিফট আইএস স্লাইড। প্রশ্ন হলো যে এলএন কাপের উপর কি প্রভাব পড়বে? আমরা বলছি যে যেহেতু মানি সাপ্লাইটা বাড়ছে না, ফলে এলএন কাপটা মুভ পাবে না, কিন্তু এলএন কাপটা শুধুমাত্র মানি সাপ্লাই দিতে কারণে মুভ করে না। এলএন কাপটা মুভ করার আরেকটা সোর্স হলো যে মানি ডিমান্ড যদি শিফট করে, সেক্ষেত্রে এলএন কাপটা শিফট করতে পারে, মুভ করতে পারে। মানি ডিমান্ড বৃদ্ধি পেলে এলএন কাপ উপর দিকে শিফট করে বা বামে শিফট করে, আর মানি ডিমান্ড যদি হ্রাস পায় এলএন কাপটা ডান দিকে শিফট করে। এখন আমরা দেখাবো যে এই যদি বন্ড ফাইন্যান্সিং যদি করা হয় তাহলে যেহেতু ইকোনমি ওয়েলথ বৃদ্ধি পাচ্ছে বন্ড ফাইন্যান্সিং এর কারণে, সেক্ষেত্রে ওয়েলথের একটা অংশ, ওয়েলথ যখন বৃদ্ধি পায় তখন জনগণ তার ওয়েলথ বিভিন্ন অ্যাসেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে। মানি একটা অ্যাসেট, অন্য অ্যাসেটও আছে, বিভিন্ন ধরনের অ্যাসেট আছে। এটা পোর্টফোলিও ব্যালেন্স মডেল অনুযায়ী ব্যক্তি তার ওয়েলথের দিকে বা বর্ধিত ওয়েলথকে বিভিন্ন ফর্মে সমর্থন করে। তার একটা অংশ মানিও পায়, মানিতে একটা অংশ যায় তার ইকুইটি ম্যাক্সিমাইজ করার জন্য, ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করার জন্য। এটা পোর্টফোলিও ব্যালেন্স মডেল, এটা বলা হয় যে পোর্টফোলিও ব্যালেন্স এর ডিমান্ড ফর মানি যে মডেল আছে, পোর্টফোলিও ব্যালেন্স মডেল, যখন ট্রানজাকশন জন্য ওয়েলথ হয় না, যদি আমরা পোর্টফোলিও ব্যালেন্স মডেল চিন্তা করি যেখানে কিভাবে অ্যাসেটের মধ্যে ওয়েলথ ডিস্ট্রিবিউট করে, সেক্ষেত্রে দেখা যাবে ওয়েলথ বৃদ্ধি পেলে একটা অংশ বাড়তে যায়, একটা অংশ বন্ডে যায়, এবং অন্য অ্যাসেটগুলো ডিস্ট্রিবিউট করে তার ইকুইটিকে ম্যাক্সিমাইজ করার জন্য, হাই রিটার্ন পৌঁছানোর জন্য, রিস্ক এবং রিটার্নের মধ্যে। তাহলে যদি ওয়েলথ বৃদ্ধি পেলে, যদি মানি ডিমান্ড বৃদ্ধি পায়, ওয়েলথ বৃদ্ধি পেলে, সেক্ষেত্রে এলএন কাপটা আর স্থির থাকবে না, এলএন কাপটা উপর দিকে শিফট করবে। তখন আমাদের চেষ্টা হবে শুধুমাত্র আইএস কাপটা ডান দিকে শিফট করে তা না, তার সাথে সাথে এলএন কাপটা ডান দিকে শিফট করবে। শুধুমাত্র আইএস কাপ না, এলএন কাপ শিফট আপ, উপর দিকে শিফট করে এলএন কাপ। এখন এলএন কাপ যদি উপর দিকে শিফট করে, এই চিত্রটা একটু বড় করে লিখে লিখি, আমরা আমরা ওয়াই আর আমাদের লং ইনকাম, আমাদের আইএস কাপ ইনিশিয়াল, এটা আমাদের ইনিশিয়াল এলএন কাপ। আমরা বলছি যে আইএস কাপটা ডান দিকে শিফট করবে, হতে পারে এখানে শিফট করতে পারে, অন্য কোথাও শিফট করতে পারে। এটা এখন বলছি যে যেহেতু বন্ড ফাইন্যান্সিং এর কারণে মানি ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে, ওই বৃদ্ধির কারণে ওই বৃদ্ধির মাধ্যমে এলএন কাপটা উপর দিকে শিফট করবে। ফলে ভারসাম্যটা আসলে ওয়ান থেকে টুতে যাবে না, ভারসাম্যটা এলএন কাপ শিফটের কারণে ওয়ান থেকে থ্রিতে যাবে। ফলে আমাদের ইনিশিয়াল ইনকাম ছিল, ইনিশিয়াল ইনকামের চেয়ে ফাইনাল ইনকামটা বা আলটিমেট ইনকামটা বেশি হবে না কম হবে, সেটা নির্ভর করবে এলএন কার্ভের শিফটের পরিমাণের উপর। এলএন কার্ভটা কতটুকু শিফট করছে তার উপর নির্ভর করবে ইনকামটা আসলে বাড়বে কিনা। এমন হতে পারে এলএন কার্ভ যদি বেশি শিফট করে, উপর দিকে শিফট করে এখানে যদি চলে আসে, তাহলে ইনকাম আরো কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই আমাদের যে ফাইনাল ইকুইপমেন্ট বা লং ইকুইপমেন্ট যাওয়ার যে টেন্ডেন্সি, সেটা নাও থাকতে পারে, ফাইনাল ইকুইপমেন্ট আরো বামে চলে আসতে পারে, এখান থেকে আমরা এদিকে চলে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের যে লং রানিং প্লেনটা সেটা স্টেবল না হয়ে আনস্টেবল হয়। এখানে আমরা একটা ক্রাউডিং আউট, একটা এখানে গন্ধ পাচ্ছি, এখানে ক্রাউডিং যে ইনকাম
বৃদ্ধিটা বিভিন্ন সোর্স থেকে কমে আসতে পারে, বিভিন্ন সোর্স থেকে, বিশেষ করে এরএম কার্ভের শিফটের কারণে চলে আসতে পারে বাম দিকে। এখানে আমরা এরএম কার্ভটা যে শিফট করতে পারে, শিফট করার মাধ্যমে যে ইনকাম কমতে পারে, সেটাকে আমরা বলবো ক্রাউডিং আউট। এবং আমরা এই ক্রাউডিং থেকে বলবো আমরা এক ধরনের ডাইনামিক ক্রাউডিং, যে ইন্টারেস্ট আইএসকাপ শিফটের কারণে ডিমান্ড, ইলেকট্রন শিফটের কারণে ডিমান্ড ফর মানি যে বৃদ্ধি পেল, এই কারণে যে ইলেকট্রন শিফট করলো, ইন্টারেস্ট বৃদ্ধি পেল, সে কারণে ইনকামের যে ক্ষতি ঘটনা, এটা হচ্ছে আমাদের ওয়েলথ ইফেক্টের কারণে ঘটনাটা ঘটছে। যে ইনকাম যে হ্রাস পাচ্ছে সেটাকে বলা হয় একদম ক্রাউডিং আউট, এটাকে বলা হয় ডাইনামিক ক্রাউডিং। ডাইনামিক ক্রাউডিং আমরা তিন ধরনের ক্রাউডিং আউট, ডাইনামিক ক্রাউডিং, তিন ধরনের ক্রাউডিং আউটের কথা আমরা একটু সংক্ষেপে বর্ণনা করবো। কারণ ডাইনামিক ক্রাউডিং আউট ছাড়াও আমরা ইনিশিয়ালি আমাদের প্রাথমিক যে ক্রাউডিং আউটের যে ধারণা, এই ধারণাগুলো সহ তিন ধরনের ক্রাউডিং আউটের কথা চিন্তা করতে পারি। একটা হচ্ছে সিম্পল ক্রাউডিং আউট। সিম্পল ক্রাউডিং আউটটা ঘটে যে আমরা যখন কেইনসের মডেলে যখন কর্পোরেট এক্সপেন্ডিচার বৃদ্ধি পায়, তখন ইনকামটা মাল্টিপল অ্যামাউন্টে বৃদ্ধি পায়, সেখানে কোনো ক্রাউডিং আউট থাকে না, শুধুমাত্র বুস্ট মার্কেট চিন্তা করা হয়। বুস্ট মার্কেট, যখন আমরা বুস্ট মার্কেটের সাথে মানি মার্কেটকে ইন্ট্রোডিউস করি, তখন ফিসক্যাল পলিসির মাধ্যমে বা কর্পোরেট এক্সপেন্ডিচার বৃদ্ধির মাধ্যমে এই ইনকাম বৃদ্ধির চেষ্টা করা হয়, তখন ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পায়, একটা সাইড ইফেক্ট হিসেবে। এবং ইন্টারেস্ট রেটটা বৃদ্ধির কারণে মানি মার্কেটে একটা প্রভাব ফেলে, যে ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে ইনভেস্টমেন্ট হ্রাস পায়, ইনভেস্টমেন্ট হ্রাসের কারণে প্রাইভেট ইনভেস্টমেন্ট হ্রাস পায়, বিশেষ করে হ্রাস পাওয়ার কারণে ইনকামটা হ্রাস পায়। এটাকে বলা হয় এটা প্রাইমারি বা প্রিলিমিনারি ক্রাউডিং আউট। এক ধরনের ক্রাউডিং আউট। ক্রাউডিং আউটটা ফুলও হতে পারে, ফুল হলে কখনোই যখন ইলেকট্রন যখন ভার্টিক্যাল হয়, তখন আমরা ফুল ক্রাউডিং আউট পাই। এটা এক ধরনের ক্রাউডিং আউট। তিন ধরনের ক্রাউডিং সম্পর্কে যেটা বললাম, যখন থেকে বলতে পারি আমরা, যখন কর্পোরেট যখন বৃদ্ধি পায়, তখন ইন্টারেস্ট রেটটাও বৃদ্ধি পায়, ইন্টারেস্ট বৃদ্ধি পেলে ইনভেস্টমেন্ট হ্রাস পায়, এবং ইনভেস্টমেন্ট হ্রাস পেলে সেটা ইনকামকে হ্রাস করে। এটা হচ্ছে আমাদের একটা ক্রাউডিং। আর দুই নম্বর যে ক্রাউডিং আউট, সেটা হলো যেটা লেবার মার্কেটের মাধ্যমে আসতে পারে। এই যে ক্রাউডিং আউট কোনো বুঝি না, এটা ইনকাম বলি, যদি বলি আমরা ইন্টারেস্ট রেট, তাহলে আমাদের যে আইএসকার কর্পোরেট বৃদ্ধি করে আইএসকারকে শিফট করে দেন, আইএসকার ইন্টারেস্ট রেট না বাড়তো তাহলে ইনকামটা অনেক বেশি বাড়তো। ইন্টারেস্ট রেট না ওয়াই জিরো থেকে এটা ওয়াই ওয়ানে তুলে, কিন্তু ইনকাম থাকার কারণে ইনকামটা এতটুকু বাড়তে পারে না, ইনকামটা একটু কম বাড়ে। ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে ইনকামটা ওয়াই ওয়ান পর্যন্ত না যায়, ওয়াই টু পর্যন্ত আসে, কম বৃদ্ধি পায়। এটা হলো এতটুকু না পেলে কম পারে, এটাকে বলা হয় ক্রাউডিং আউট। এটা একটা ক্রাউডিং আউট। এই ইনকামটা যদি ভার্টিক্যাল হতো, ইনকামটা যদি, তাহলে ইনকাম একেবারে বৃদ্ধি পেত। এটা হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট। পার্শিয়াল ক্রাউডিং আউট। আর যদি ইনকামটা একেবারে ভার্টিক্যাল হতো, এই ধরনের ভার্টিক্যাল হতো ইনকামটা, তাহলে আজকে আপনি শিফট করে কোনো লাভ হতো না। কর্পোরেট এক্সপেন্ডিচার বাড়িয়ে শুধুমাত্র ইন্টারেস্ট রেটকে বাড়ানো হতো, আই জিরো থেকে আই ওয়ান, ওটা ইনকামটা যেখানে ছিল সেখানে থেকে যেত। এটা হচ্ছে ফুল ক্রাউডিং আউট। আর দুই নম্বর যে ক্রাউডিং আউট, সেটা আমরা লেবার মার্কেটে পাই। দুই নম্বর ক্রাউডিং আউটটা যেমন যখন আমরা আইস কাপ কিংবা মনে করি যে আমরা আইস কাপকে শিফট করি, আমরা কিংবা এলএন কাপকে শিফট করি, আমরা ইনকামকে বাড়াবো, কেমন হয়? তো এই যে আইস কাপ কিংবা এলএন কাপকে শিফট করিয়ে আইএসএল এর মডেলে যে ইনকামকে বাড়ানো হয়, এটা মূলত ডিমান্ডকে বাড়ানো হয়। এগুলো হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, এগুলো ডিমান্ড সাইডকে ম্যানেজ করা হয় আইএসএল ইনকাম দিয়ে। এই জন্য যখন আইএসএল ইনকামের ইন্টারসেকশন পয়েন্টকে ডান দিকে মুভ করানো হয়, তখন
ডিমান্ড ফর আউটপুট বৃদ্ধি পায় কিন্তু ইকোনমির যে সাপ্লাই সাইড আছে, এই সাপ্লাই সাইডটাকে আমরা লেবার মার্কেটে দেখিয়ে দেয়। ডিমান্ড ফর লেবার, সাপ্লাই অফ লেবার দিয়ে আমরা চিন্তা করি যে এখানে একটা ডিমান্ড ফর লেবার আছে এ, এটা ডিমান্ড ফর লেবার ডি এম, এটা সাপ্লাই এস এম, এম দিয়ে আমরা লেবার দিচ্ছি ফর এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের লেবার এমপ্লয়মেন্টের পরিমাণ। তো এখানে একটা প্রোডাকশন ফাংশন আমরা আঁকি, এখানে আমরা ওয়াই, আর এখানে আমরা এন লেবার দিয়ে প্রোডাকশন করা হয়, যেটা প্রোডাকশন হচ্ছে ইকোনমি ফাংশন অফ এন, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এন। তো এন জিরো পরিমাণ লেবার দিয়ে একটা ইকোনমি তার প্রোডাকশন ফাংশন অনুযায়ী বা টেকনোলজি দিয়ে ওয়াই জিরো পরিমাণ আউটপুট প্রডিউস করে, এটা হচ্ছে লেবার মার্কেট। এখন এই সাপ্লাই ফাংশন যদি ভার্টিক্যাল হয়, সাপ্লাই ফাংশন যেরকম ভার্টিক্যাল যদি হয় সাপ্লাই ফাংশনটা, তাহলে যদি ডিমান্ড যদি বাড়ানো হয় আইস কাপ এল কাপ শিফট করিয়ে, যদি ডিমান্ড যদি বাড়ানো হয় বিএন থেকে ডি প্রাইমে নেওয়া হয়, সাপ্লাই যদি কোনো ভার্টিক্যাল হয় যদি একটা, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট প্রেম বাড়বে না, বাড়বে না। এবং আহ, এবং আমাদের যে আমাদের যে আউটপুট পরিমাণ ওয়াই যদি স্থির থাকে, যদি সাপ্লাই কাপটা যদি ভার্টিক্যাল হয়, সাপ্লাই কাপটা যদি ভার্টিক্যাল না হয়, যদি আপর স্লোপিং হয়, সেক্ষেত্রে আমাদের ডিমান্ড ফর আউটপুট বাড়ানো হলে সাপ্লাই অনুযায়ী কিছুটা আউটপুট বাড়বে। সাপ্লাই কাপটা যদি ভার্টিক্যাল হয়, সেক্ষেত্রে ডিমান্ড বৃদ্ধি করা হলো আইএসএলের মাধ্যমে, লেবার মার্কেটের কারণে আমাদের বৃদ্ধি পাবে না, আউটপুটে বৃদ্ধি পাবে না। শুধুমাত্র যা ঘটবে সেটা হচ্ছে প্রাইস লেভেলের বৃদ্ধি, ওয়েজ বলে এখানে ওয়েজের উপর ডিপেন্ড করে, রিয়েল ওয়েজের উপর ডিপেন্ড করে যদি বলি আমি। তাহলে এখানে এখানে যে পরিমাণ রিয়েল ওয়েজ ছিল, নমিনাল ওয়েজ বাই ইনিশিয়াল প্রাইস লেভেল, এখানে বৃদ্ধি পাবে W1 P1, কিন্তু W1 যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যে পোষণে বৃদ্ধি পেয়েছে, বিনুপাতে বৃদ্ধি পেয়েছে নমিনাল ওয়েজটা, প্রাইস লেভেল ঠিক একই মতো বৃদ্ধি পেয়েছে, ফলে রিয়েল ওয়েজের কোনো পরিবর্তন হয়নি এবং এমপ্লয়মেন্টের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ওয়ার্কাররা কোনো প্রকার মানি হিসেবে ভোগে না, অর্থাৎ তারা শুধুমাত্র রিয়েল ওয়েজকে প্রাধান্য দেয়, নমিনাল ওয়েজকে প্রাধান্য দেয় না নিয়োগের ক্ষেত্রে, যারা লেবার সাপ্লাই দেয় এবং যারা লেবার ডিমান্ড করে থাকে। এই জন্য এটা হচ্ছে সাপ্লাই সাইড থেকে আমরা এক ধরনের আউটপুট চিন্তা করতে পারি। যদিও আইএসএল এর মডেলে ডিমান্ডটা আমরা শিফট করাচ্ছি, এই লেবার মার্কেটের যে কোনো প্রকার মানিপুলেশন না থাকার কারণে, রিয়েলাইজ বৃদ্ধি না হওয়ার কারণে, যে ডিমান্ডকে বাড়িয়েও সাপ্লাই এর কারণে বা ভার্টিক্যাল সাপ্লাই কারণের কারণে ক্লাসিক্যাল মডেল অনুযায়ী এই সাপ্লাই ভার্টিক্যাল হয়ে ভার্টিক্যাল সাপ্লাই করার কারণে ডিমান্ড বাড়িয়েও আউটপুট বাড়ানো সম্ভব হয় না বা এমপ্লয়মেন্টকে বাড়ানো সম্ভব হয় না। এটা হচ্ছে আমাদের এক ধরনের কার্ভিং আউট, দ্বিতীয় ধরনের কার্ভিং আউট। আর থার্ড যে কার্ভিং আউট, সেটা হলো যেটাকে আমরা ডাইনামিক কার্ভিং আউট বলছি। কার্ভিং আউট হচ্ছে আমাদের ডাইনামিক কার্ভিং আউট, কিন্তু আমরা একটু আগে ফর্মুলা করেছি যে আইএসএল এর মাধ্যমে, ওয়েলথ ইফেক্টের মাধ্যমে একটা কার্ভিং আউট, আমাদের আউটপুট, আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের ফুল এমপ্লয়মেন্ট, লং রান আউটপুট, আমাদের ডিজিটাল হয় আমাদের আইএস কার্ভ, আমাদের এলএম কার্ভ। তো আমরা বলছি যে আইএস কার্ভকে আমরা শিফট করলাম ডান দিকে ওয়েলথ ইফেক্টের মাধ্যমে, কিন্তু আমাদের সাথে সাথে এটা আমাদের ইনিশিয়াল আউটপুট ছিল, তাছাড়া আমাদের এলএম কার্ভটাও শিফট করেছিলাম, ফলে আমাদের আউটপুটটা বৃদ্ধি পেল। কিন্তু আমরা এখানে আইএস কার্ভকে শিফট করেছি ডান দিকে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধির মাধ্যমে আমাদের কি হয়েছে, আমাদের আউটপুট বৃদ্ধি পেয়েছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধির কারণে, আইএস কার্ভ শিফটের মাধ্যমে আউটপুট বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের অপর দিক থেকে যে ওয়েলথ ইফেক্টের মাধ্যমে কনফারেন্সিং করার কারণে যেহেতু ওয়েলথ বৃদ্ধি পেয়েছে, ওয়েলথ বৃদ্ধির কারণে যেহেতু ডিমান্ড অফ মানি বৃদ্ধি পেয়েছে, এটা ইন্টারেস্ট রেটকে বৃদ্ধি করেছে, ফলে ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে আমাদের আয়ের দিক থেকে আমাদের কি হয়েছে, আয়ের দিক থেকে আমাদের ইনভেস্টমেন্ট কমে গিয়েছে, ইন্টারেস্ট রেটের বৃদ্ধির কারণে ইনভেস্টমেন্ট কমে যাবে, ফলে কনসাম্পশন হতে বৃদ্ধি পেয়েছে ওয়েলথ ইফেক্টের কারণে,
আবার ইন্টারেস্ট বৃদ্ধির কারণে ইনভেস্টমেন্ট কমে গেছে, ফলে একদিক থেকে ইনভেস্টমেন্ট বাড়লো, অপর দিক থেকে ইনভেস্টমেন্ট কমে গেছে, ফলে আমাদের অর্থনীতিটা ক্রাউড আউট হয়ে গেছে অন্যদিক থেকে। এই ক্রাউডিং থেকে বলা হয়, এই তৃতীয় ধরনের ক্রাউডিং থেকে বলা হয় ডাইনামিক ক্রাউডিং। তিন ধরনের ক্রাউডিং আমরা জানতে পারি বা আলোচনা করতে পারি এই কনটেক্সটে। আচ্ছা, এখন আমরা এই দুটো কেস দেখলাম। একটা হলো আমাদের একটা হলো আমাদের যে যদি ইনিশিয়াল সরকারি লেভেলে যে বাজেট ডেফিসিট থাকে, সেই বাজেট ডেফিসিটের মানি ফিনান্সিং এর কারণে বা সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে ফাইন্যান্সিং এর কারণে বা সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড বিক্রি করে ফাইন্যান্সিং এর কারণে যে প্রভাব পড়ে শিফটের মাধ্যমে দাম দিকে সেটা। 2 নম্বর কেসটা হলো যদি বন্ড ফাইন্যান্সিং করা হয়, সেক্ষেত্রে আইএসকার এবং সব দুটোই শিফট করে আমাদের ভারসাম্য অর্থনীতির মুভমেন্ট পরিবর্তন করে। আমরা এই যে মানি স্টকে যে পরিবর্তন হচ্ছে বাজেট ডেফিসিটের কারণে, সেই মানি স্টকের পরিবর্তনের একটা সোর্স আছে, যেমন ক্লোজড ইকোনমি, যেটা আমরা আলোচনা করছি। এখন আমরা এক্সপোর্টিং বলতে বিবেচনায় আনি। তো মানি সাপ্লাই বৃদ্ধির আরেকটা সোর্স হলো, বা মানি স্টক বৃদ্ধির আরেকটা সোর্স হলো ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়াম। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডিসইকুইলিব্রিয়াম থাকে, সেক্ষেত্রেও মানি সাপ্লাই পরিবর্তন হতে পারে, যেটা ইকোনমির যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম আছে সেটাকে মুভ করে অর্থাৎ ইকুইলিব্রিয়ামকে। এটাকে আমরা বলবো এই সেকশনটা টাইটেল দিব আমরা বিওপি ইমব্যালেন্স এন্ড চেঞ্জ ইন পেমেন্ট ইমব্যালেন্স and change change in money supply। money supply আমরা এই নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে কাজ করে। যে আমরা বলছি যে মানি যে পরিবর্তন, যখন আমরা এক্সটার্নাল ইকোনমিকে কনসিডার করি না বা এক্সটার্নাল ইকোনমিকে আমরা বিবেচনা করি না, সেক্ষেত্রে মানির পরিবর্তনের পরিমাণটা হচ্ছে বাজেট ডেফিসিট মাল্টিপ্লাইড বাই প্রাইস লেভেল। এখানে আমরা সবকিছু রিয়েল সেন্সে চিন্তা করছি, প্রাইস দিয়ে গুণ করলে সেগুলো নমিনাল সেন্সে চলে আসে। আর মানির যে পরিবর্তন ডিএমডিটি, আমরা প্রতি মুহূর্তে ডিএমডিটি এখানে হচ্ছে এন্ড ডট বলি, আমাদের টেক্সট বইতে থেকে লেখা হচ্ছে ডিএম দিয়ে লেখা হচ্ছে, এটা একই জিনিস। তো মানির যে পরিবর্তনের পরিমাণ, এটা নির্ভর করে ওই মুহূর্তে বাজেট ডেফিসিট কত, গভর্নমেন্ট ফাইন্যান্স। তো এগুলো হচ্ছে নমিনাল ভ্যালুগুলো। বাজেট ডেফিসিটকে আমরা লিখছি জি মাইনাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস কালেক্টেড ট্যাক্স, এটা বাজেট ডেফিসিট আমাদের রিয়েল বাজেট ডেফিসিট। কিন্তু এগুলো নমিনাল, প্রাইস দিয়ে গুণ করলে আমরা নমিনাল বাজেট ডেফিসিট পাবো। এটা হচ্ছে আমাদের টি টাইমস জি মাইনাস টি ওয়াই, এটা হচ্ছে আমাদের বাজেট ডেফিসিটের পরিমাণ ক্লোজড ইকোনমি। আর ওপেন ইকোনমিতে এখানে ট্রেড ব্যালেন্সের বিষয় আসে, ট্রেড ইমব্যালেন্স থাকতে পারে, এখানে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট কিংবা সারপ্লাস থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের আরেকটা কম্পোনেন্ট এখানে যুক্ত করতে হয়, যে ব্যালেন্স অফ পেমেন্টের যদি সারপ্লাস থাকে, ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস থাকলে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যদি ফরেন কারেন্সি কিনে ইকোনমি থেকে, যখন সেন্ট্রাল ব্যাংক ফরেন কারেন্সি রিজার্ভ যখন বাড়ে, তখন আমরা বলি ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস। আর সেন্ট্রাল ব্যাংক যখন তার রিজার্ভ কমিয়ে ফেলে, ফরেন কারেন্সি বিক্রি করে দেয়, নেট রিজার্ভ যখন কমে যায়, সেটাকে বলি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট। তাহলে যখন সারপ্লাস যখন থাকে সেন্ট্রাল ব্যাংকে, ফরেন কারেন্সি যখন সারপ্লাস থাকে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যখন ইকোনমি থেকে মানি ফরেন কারেন্সি যখন কিনে, তখন সেন্ট্রাল ব্যাংকের ডোমেস্টিক কারেন্সি বিনিময়ে সেই ফরেন কারেন্সি কিনতে হয়। ফলে ডোমেস্টিক ইকোনমিতে মানি সাপ্লাই পরিমাণটা বা ডোমেস্টিক মানির পরিমাণটা বৃদ্ধি পায়। এই জন্য যখন কখনো ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস থাকে, ওই বছরে গভর্নমেন্ট নেট ফরেন কারেন্সি বায়ার, নেট ফরেন কারেন্সি কেনার কারণে সেন্ট্রাল ব্যাংকে ডোমেস্টিক কারেন্সি বিক্রি করতে, এবং ডোমেস্টিক কারেন্সি বিক্রির কারণে ইকোনমিতে মানি সাপ্লাই পরিমাণটা বৃদ্ধি পায়। এই জন্য যখন ব্যালেন্স পেমেন্ট সারপ্লাস থাকে, তখন মানি সাপ্লাই পরিমাণ বৃদ্ধি পায়। আর ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট থাকলে উল্টো হয়, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক
ফরেন কারেন্সি বিক্রি করছে নেট টার্মসে, ফলে ডোমেস্টিক ইকোনমি থেকে ডোমেস্টিক মানি কিনে ফেলছে গভর্নমেন্ট, তাই মানি সাপ্লাই পেমেন্ট কমে যাবে। আমাদের এখানে ওপেন ইকোনমি চিন্তা করবো, সেক্ষেত্রে আমাদের এই যে মানি সাপ্লাই যে পরিবর্তনের পরিমাণ, দুটো সোর্স থাকে। এক হচ্ছে যে গভর্নমেন্ট বাজেট ডেফিসিটের কারণে মানি সাপ্লাই বৃদ্ধির পরিমাণ, আর একটা হচ্ছে যে ব্যালেন্স পেমেন্টের, এটা আমরা বিডিএ লিখছি, ব্যালেন্স পেমেন্টের ডেফিসিট বা সারপ্লাসের কারণে মানি সাপ্লাই বৃদ্ধির পরিমাণ। দুইটা যদি সারপ্লাস হয় সেটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই বৃদ্ধির পরিমাণ, আর দুইটা যদি নেগেটিভ হয় তাহলে মানি সাপ্লাই হ্রাসের পরিমাণ বেশি। আমরা আরেকটি সংখ্যা লিখতে পারি পি, যেটা আমরা চারটাকে আমরা ডি দিয়ে লিখেছি, যেটা আমরা ই ডি মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের ডি। এই ডি হচ্ছে রিয়েল বাজেট ডেফিসিট, ই দিয়ে গুণ করলে এটা নমিনাল বাজেট ডেফিসিট, আর বিটা হচ্ছে আমাদের নমিনাল ব্যালেন্স পেমেন্ট সারপ্লাস, নেগেটিভ হলে ডেফিসিট। মানি সাপ্লাই পরিবর্তনের পরিমাণটা হলো বাজেট ডেফিসিটের নমিনাল ভ্যালু প্লাস ব্যালেন্স টু পেমেন্টের নমিনাল ভ্যালু প্লাস ডেফিসিটের। আচ্ছা, এখন আমরা এই যদি ব্যালেন্স পেমেন্ট যদি বিবেচনা করি, সেক্ষেত্রে কিভাবে মানি স্টক অ্যাডজাস্টমেন্ট হয়, পরিবর্তন হয়, সেটা আমরা এখন দেখাবো। সেটা বলবো আমরা মানি স্টক অ্যাডজাস্টমেন্ট। আমরা ওপেন চিত্রের মাধ্যমে দেখা যায় ইনকাম, আমাদের ইন্টারেস্ট রেট। ক্লোজড ইকোনমিতে শুধুমাত্র আমরা আইএস এবং এলএম চিন্তা করি, তা আমাদের লং রান ইনকাম ওয়েস্টার, যেখানে বাজেট ডেফিসিট নাই সেখানে, আর এটা আমাদের আইএস কার্ভ, আমাদের এলএম কার্ভ, এটা হলো আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ওয়াইজ ক্লোজ ইকোনমি, আমরা একটু আগে দেখছি। আর যখন ওপেন ইকোনমি থাকবে তখন এখানে আমাদের আরেকটা কার্ভ যুক্ত করতে হয়, যেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট কার্ভ বা ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম শিডিউল, বিপি কার্ভ, এক্সটেন্ডেড ইকোনমির জন্য বা ওপেন ইকোনমির জন্য। তো আমরা একটা এখানে রেফারেন্স করতে পারি বিপি কার্ভ। বিপি কার্ভের স্লোপটা সাধারণত এলএম কার্ভের স্লোপ হচ্ছে একটু কম হয়, ফ্ল্যাটার হয়। লেখাটা একটু ফ্ল্যাটার হয়, যেগুলো এটা আমাদের বিপি বা ব্যালেন্স অফ পেমেন্ট বিপি করবে জিরো। মানে হলো এখানে তিনটা শিডিউল আছে, একটা আই শিডিউল, অর্থাৎ এখানে ইনকাম এবং ইন্টারেস্ট, ইনকাম এবং ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট এবং ইনকামের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটার মধ্যে বুস্ট মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম, বুস্ট মার্কেট ভার্সন। আর এর ইনকামের উপর যে ইন্টারেস্ট এবং ইনকামের কম্বিনেশন আছে সেখানে মানি মার্কেট ভার্সন থাকে। আর বিপি উপরে যে ইন্টারেস্ট এবং ইনকামের যে কম্বিনেশন গুলো আছে সেই কম্বিনেশনসে এক্সপোর্ট টু ইম্পোর্ট হয় বা ব্যালেন্স টু পেমেন্ট ইকুইলিব্রিয়াম থাকে। তিনটা আছে, একটা হচ্ছে আমাদের বুস্ট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, একটা মানি মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, একটা হচ্ছে এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম শিডিউল, ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম শিডিউল, তিনটা। আমরা ইনিশিয়াল যে পয়েন্টটা নিয়েছি, সেই ইনিশিয়াল পয়েন্ট 1 এ ইকুইলিব্রিয়াম আছে, এখানে আমাদের বুস্ট মার্কেট ইকুইলিব্রিয়াম আছে, মানি মার্কেট ইকুইলিব্রিয়াম আছে এবং ব্যালেন্স অফ পেমেন্টও ইকুইলিব্রিয়াম আছে। এখানে তিনটা মার্কেটই ইকুইলিব্রিয়াম আছে। তবে আমরা ধরে নিচ্ছি যে এখানে পয়েন্ট 1 এ এখানে এখানে বাজেট ডেফিসিট আছে, বাজেট ডেফিসিট আছে, অর্থাৎ 1 বলছি যে কর্পোরেট এক্সপেন্ডিচারের পরিমাণটা, যে পরিমাণ ট্যাক্স কালেকশন হচ্ছে, সেই ট্যাক্স কালেকশন পরিমাণের তুলনায় কর্পোরেট এক্সপেন্ডিচার বেশি, তার বাজেট ডেফিসিটটা পজিটিভ at 1.1। যেহেতু এখানে বাজেট ডেফিসিট আছে, সুতরাং আমাদের যে আগে যে নলেজটা আমরা আর্ন করেছি সেটা অনুযায়ী আমরা বলতে পারবো আমাদের আইস কাপটা শিফট করবো ডান দিকে। আইস কাপটা ডান দিকে শিফট করবো যদি মানি ফাইন্যান্সিং যদি করে, ফর এক্সাম্পল, তাহলে আমাদের এলএম কাপটা ডান দিকে শিফট করবো। আর যদি বন্ড ফাইন্যান্সিং করা হয় তাহলে আইস কাপ এলএম কাপ শিফট করবে, দুটোই শিফট করবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে যে বাজেট ডেফিসিট থাকার কারণে আমাদের মানি সাপ্লাই বৃদ্ধি পাবে, গভর্নমেন্ট যদি মানি ফাইন্যান্সিং তৈরি করে তখন আমাদের যদি আমরা অ্যাসেট দিক থেকে যদি চিন্তা করি,
ওয়েলথ ইফেক্টকে চিন্তা করি তাহলে আইএস এবং এলএম কাপ দুটো শিফট করবে। আর ওয়েলথ ইফেক্টকে চিন্তা না করলে শুধুমাত্র এলএম কাপটা শিফট করবে। আমাদের জেনারেল মডেলে, এক্সটেন্ডেড মডেলে যেখানে অ্যাসেটকে আমরা ইনক্লুড করি, সেখানে যদি মানি সাপ্লাই বৃদ্ধি করা হয়, শুধুমাত্র এলএম কাপ না, আইএস কাপও শিফট করবে অ্যাসেট দিকটা কারণে। দুটোই ডান দিকে শিফট করবে। তো দুটো ডান দিকে শিফট করে এটা এটা মনে করা যাক যে অন্য একটা পজিশন হয়ে গেল, এখানে গেল এলএম কাপটা শিফট করলো ডান দিকে, আইএস কাপও শিফট করলো। তো আমরা যে কোনো একটা পজিশন আসলাম, পয়েন্ট এখানে দিয়ে দিই, দুটো আমরা আইএস কাপটা শিফট করলো, আমি ইচ্ছা করে পয়েন্টটাকে ডিপি কাপের নিচে দিয়েছি। ডিপি কাপের নিচে দেওয়ার অর্থ হলো যেখানে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট থাকবে, আর ডিপি কাপের উপরে ব্যালেন্স পেমেন্ট সারপ্লাস। নিচে ইম্পোর্ট বেশি এক্সপোর্টের তুলনায়, আর উপরে এক্সপোর্ট বেশি ইম্পোর্টের তুলনায়, আর এই রেখার উপরে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো বেশি। আমরা মনে করবো যে নিচে আসছি, আইএস কাপে শিফট করে এখানে গেল, আর এলএন কাপে শিফট করে এখানে আসবে। এই পয়েন্ট হলো আমাদের সেকেন্ড ইউনিট। এটা আমাদের পয়েন্ট টু। এখানে আমরা ইচ্ছা করে এটাকে ওয়াই ওয়ান দিতে পারি, ওয়াই ওয়ান পজিশন ইকোনমি। তাহলে শিফট করে ডান দিকে গেল। আমরা এখানে যে পয়েন্ট টু বললাম, এখানে এখানে এটা মানি স্টকের একটা ইকুইলিব্রিয়াম তো বোঝাতে পারে, যদি আমরা এখানে পৌঁছাইনি জিপির কারণে। কারণ যেহেতু এখানে ব্যালেন্স পেমেন্টের ডেফিসিট আছে, যেহেতু এখানে নিচের দিকে ডেফিসিট থাকে, ডেফিসিট থাকে আমরা জানি যে আমরা এখানে ব্যালেন্স পেমেন্ট, এখানে আমরা মানি সাপ্লাই যে পরিবর্তন দুটো কম্পোনেন্ট দিয়েছিলাম, একটা হচ্ছে বাজেট ডেফিসিট, একটা হচ্ছে ব্যালেন্স পেমেন্ট, দুটো। এটা প্লাস উইথ সারপ্লাস আর মাইনাস যদি এটা ডেফিসিট যদি হয়। তাহলে আমরা বলছি যে এই পয়েন্ট টুতে যে ডেফিসিট আছে এবং ইনকাম যখন এক্সপানশন, আইএস কাপ এবং এলএম কাপ শিফটের কারণে ইনকামটা এক্সপান্ড হচ্ছে। ইনকামটা এক্সপান্ড হওয়ার সাথে সাথে বাজেট ডেফিসিটের পরিমাণটা কমে আসছে। কেন? এখানে যে পরিমাণ বাজেট ডেফিসিট আছে, সেখানে বাজেট ডেফিসিট তার চেয়ে কম পরিমাণ আছে। এখানে কোনো প্রকার ডিপি ডেফিসিট কিংবা সারপ্লাস ছিল না, ডিপিতে ব্যালেন্স ছিল এখানে। তবে এই বি মানটা এখানে জিরো ছিল, পয়েন্ট ওয়ান। কিন্তু যখন আমরা ইনকামকে বাড়াচ্ছি, তখন আমাদের এটা বাড়ছে, এটা নেগেটিভ হচ্ছে, এটা আমাদের নেগেটিভ একটু কমে আসছে এখানে। আর এটা ধীরে ধীরে কি হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ ডেফিসিটটা পজিটিভ, পজিটিভ কিন্তু একটু কমে আসছে, কারণ ইনকাম যেহেতু আমাদের এক্সপানশন করছে, এটা পজিটিভ। এটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পয়েন্ট ওয়ান থেকে ডানে চলে যাচ্ছি বা নিচের দিকে চলে যাচ্ছি আমরা, সে কারণে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ফলে এটা এটা ধীরে ধীরে সিং করছে, এটা যে জিরো ছিল এটা, এটা পজিটিভ ছিল, ফলে মাইনাস সাপ্লাইটা বাড়ছিল। এটা আস্তে আস্তে সিং করছে এটা, আর এটা আস্তে আস্তে ওপেন আপ হচ্ছে, এটা আস্তে ক্রিয়েট হচ্ছে। একটা পর্যায়ে যে পৌঁছাবে যেখানে এই পরিমাণটা এই পরিমাণের সমান হবে। অর্থাৎ বাজেট ডেফিসিট সিঙ্ক করে এমন একটা জায়গায় যাবে, ওইটা এক্সপান্ড করে এমন একটা জায়গায় যাবে, দুটো যখন সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে আমরা বলছি যে আমরা ওয়াই ইনকামে যখন যাব, এই পজিশনে যখন যাচ্ছি আমরা, তখন এই এটার পরিমাণটা এবং এটা নেগেটিভ পরিমাণটা সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের এই ডিএমডিটি বা এম ডট জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই পয়েন্ট টু তে পয়েন্ট টু আমরা বলছি যে এখানে যে পরিমাণ বাজেট ডেফিসিট ক্রিয়েট হলো, ঠিক সেই পরিমাণ ব্যালেন্স পেমেন্টে ডেফিসিটের কারণে যে মানি সাপ্লাই কমলো, দুটো সমান হলো। সমান হয়ে যাওয়ার কারণে কি হবে, ডিএমডিটি জিরো হয়ে যাবে। ফলে মানি স্টকটা এখানে স্থির হয়ে যাবে। মানি স্টক এটা স্টক ইকুইলিব্রিয়াম মনে করতে হবে। তো মনে হতে পারে যে এটা এখন লং রান ইকুইলিব্রিয়াম মনে হতে পারে, কিন্তু এটা লং রান ইকুইলিব্রিয়াম না। এটা এই জন্য লং রান ইকুইলিব্রিয়াম না, কারণ এখানে ব্যালেন্স অফ পেমেন্টের একটা ডেফিসিট আছে এখানে। যদিও মানি স্টক গ্রোথ হচ্ছে না, মানি স্টক স্থির হয়ে গেছে পয়েন্ট টু তে। বাজেট ডেফিসিট এবং ব্যালেন্স অফ পেমেন্টের অপোজিট ইকুয়াল ইফেক্টের কারণে মানি সাপ্লাইটা বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। কিন্তু পয়েন্ট টু তে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের একটা ডেফিসিট রয়ে গেছে। অর্থাৎ ব্যালেন্স অফ ডেফিসিট থাকার অর্থ হচ্ছে গভর্নমেন্টকে ফরেন কারেন্সি বিক্রি করতে হচ্ছে, বিক্রি করে ডোমেস্টিক মানি অ্যাবজর্ব করছে বা শুষে নিতে হচ্ছে, ডোমেস্টিক মানি সাপ্লাই কমাতে হচ্ছে। ওদের থেকে গভর্নমেন্ট তো বন্ড বিক্রি করে এটা বাড়াচ্ছে, মানি সাপ্লাইটা বাড়াচ্ছে, ফলে নেট
মানে স্টক ইকুইপমেন্টটা অপরিবর্তিত আছে। কিন্তু যেহেতু এই গভর্নমেন্টের পক্ষে প্রতি বছর ফরেন কারেন্সি বিক্রি করা সম্ভব না, কারণ গভর্নমেন্টের একটা ফরেন কারেন্সি রিজার্ভ আছে, যে ফরেন কারেন্সি রিজার্ভটা একসময় একসময় শেষ হয়ে যাবে বা ডিপ্লিট হয়ে যাবে। গভর্নমেন্টের পক্ষে আর এই ফরেন কারেন্সিকে সাপোর্ট দেওয়া সম্ভব না। এটা হয়ে থাকে বিশেষ করে যে সকল ইকোনমিতে যে এক্সচেঞ্জ রেট ফিক্সড টাইপের হয়ে থাকে, ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম যে সকল দেশ অবলম্বন করে, ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম, এক্সচেঞ্জ রেটকে স্থির রাখার জন্য, অপরিবর্তিত রাখার জন্য গভর্নমেন্ট ফরেন কারেন্সি বিক্রি করে এক্সচেঞ্জ রেটটাকে ট্যাকেল করে বা এক্সচেঞ্জের মানটাকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু এটা যদি রিজার্ভ যদি না থাকে পর্যাপ্ত, যদি ফরেন কারেন্সি বিক্রি করার মতো ক্ষমতা না থাকে, ফরেন কারেন্সিটা ফল করতে বাধ্য হয়। এই জন্য এই পজিশনটা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়, অপরিচিত ধরে রাখা সম্ভব যখন রিজার্ভ আছে। কিন্তু রিজার্ভের উপর যখন চাপ বাড়বে, তখন তখন বাধ্য হবে ফরেন কারেন্সিকে ডিপ্রিসিয়েট করা বা ডিভ্যালুও করা। গভর্নমেন্ট যখন ফরেন কারেন্সিকে ডিপ্রিসিয়েট বা ডিভ্যালু করবে, তখন এই ডিপি কার্ভের একটা শিফট হবে। ডিপি কার্ভটা তখন আর এই জায়গায় থাকে না। তখন ডিপি কার্ভটাও ডান দিকে মুভ করবে। ফলে এখানে আমাদের তিনটা কার্ভে শিফট করবে। প্রাথমিকভাবে আমাদের আইএস কার্ভ এবং এলএন কার্ভ শিফট করবে, মানে সাপ্লাই বৃদ্ধি এবং যে ওয়েলথ ইফেক্ট সেই কারণে দুটোই শিফট করবে ডান দিকে। এবং যখন ফরেন কারেন্সি রিজার্ভের উপর চাপ পড়বে, বিপি ডেফিসিটটা যখন দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে না, তখন ফরেন কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে বিপি কাপটা ডান দিকে শিফট করে। ফলে তিনটা কাপই ডান দিকে শিফট করবে। শিফট করে যখন এরা আমরা একটা পজিশনে পৌঁছাবে, কিন্তু কার্ভের ইন্টারসেকশন পয়েন্ট যখন আমাদের ওয়াই স্টার জিরো এমন একটা পজিশনে পৌঁছাবে, এখান থেকে ইকোনমি যখন এরকম একটা পজিশনে পৌঁছাবে, আমরা ওয়াই যদি ওয়াই স্টার যদি বলি, আইএস কাপে শিফট করে এখানে আসলো, ইলেভেন কাপে শিফট করে এখানে আসলো, এবং বিপি কাপটাও শিফট শিফট করে শিফট করে করে আসলো, শিফট করে এমন একটা পজিশন যখন আসবে, তখন ইকোনমি লং রান লেভেলে পৌঁছাবে। এটাই এটা হলো আমাদের ফাইনাল অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, অ্যাডজাস্টমেন্টটাকে একটু বিকল্প ভাবে উপস্থাপন করা যায়। বিকল্প ভাবে বিকল্প উপস্থাপনটা হলো এরকম, আমরা আইএস, আমরা ইন্টারেস্ট এবং ইনকাম এই কনটেক্সটে না দেখিয়ে একই অ্যাডজাস্টমেন্টকে আমরা অন্য দৃষ্টিকোণ থেকে বা অন্য স্টেজ, অন্য কনটেক্সটে আমরা দেখা করতে পারি। অন্য কনটেক্সটটা হলো যে আমরা যদি মানি সাপ্লাই অলরেডি হয়, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মানি সাপ্লাই দেখাবো, মানি স্টকের পরিমাণটা দেখাবো, আর আমরা লম্বা বিনিয়োগকে দুটো ফাংশন দেখাবো, তাই না? একটা হচ্ছে পিডি, একটা হচ্ছে বি। দুটো দেখাবো। পিডি হচ্ছে আমাদের বাজেট ডেফিসিট নমিনাল ভ্যালু দেখাবো, আর এখানে একটা জিনিস দেখাবো, ধরো বি, বি মানে বাজেট ব্যালেন্স। বি এর নেগেটিভ দেখাবো। নেগেটিভ কেন দেখাচ্ছে? কারণ এই বি এর সাথে এর যে সম্পর্ক, সম্পর্কটা হলো বাজেট ডেফিসিট যদি পজিটিভ থাকে, অর্থাৎ বাজেট সারপ্লাস থাকে, তখন মানি সাপ্লাই বাড়ে। ফলে বি এর সাথে এম এর সম্পর্কটা হলো আপওয়ার্ড স্লোপিং। আর যদি মাইনাস বি এর সাথে সম্পর্কটা নেই, তাহলে সম্পর্কটা হবে নেগেটিভ। বি এর সাথে সম্পর্কটা যদি আমরা নেই, আচ্ছা। আর পিডি এর সাথে সম্পর্কটা হলো যে বাজেট ডেফিসিট বাড়লে মানি সাপ্লাই বাড়ে, আর বাজেট ডেফিসিট কমলে মানি সাপ্লাই কমে। অর্থাৎ পিডিটা এম এর ফাংশন, এম এর ফাংশন হিসেবে দেখি, ফাংশন চিন্তা করি পিডি বাজেট ডেফিসিট নমিনাল ভ্যালু, এটা ফাংশন অফ এম, এম এর ফাংশন। ঠিক একইভাবে আমাদের যে বিটা আছে, এই বি মানে ব্যালেন্স অফ পেমেন্ট, নেগেটিভ মানে
ডেফিসিট ও মানি সাপ্লাই বাড়লে বাজেট ডেফিসিট কি হয়? মানি সাপ্লাই যদি আমাদের বাজেট সাপ্লাই যদি থাকে মানি সাপ্লাই বাড়ে, আর বাজেট ডেফিসিট থাকে মানি সাপ্লাই বাজেট ডেফিসিটের সাথে মানি সাপ্লাই যে সম্পর্ক সেটা অনেক ধরনের সম্পর্ক, অর্থাৎ মাইনাস বি এর সাথে এম এর সম্পর্ক এটা, বি এর সাথে এম এর সম্পর্ক বি ইজ অলসো ফাংশন অফ এ। যদি আমরা প্লাস বি নিতাম তাহলে এটাও ট্রান্সফার হতো, ইকুয়াল বুঝতে বলে কষ্ট হতো বা ব্যাখ্যা করা ডিফিকাল্ট হতো, এই জন্য আমরা মাইনাস বি ইজ এ ফাংশন অফ এম দিয়েছি, আমরা পজিটিভ ফাংশন অফ এম হিসেবে দিয়েছি। আমাদের যে পয়েন্ট টুটা আমরা বলেছিলাম এখন একটি একটা যেখানে পেমেন্টের ডেফিসিট ছিল, এখানে পেমেন্টের ডেফিসিট আছে, ডেফিসিট আছে এখানে আমাদের, এবং ডেফিসিটের পরিমাণ হচ্ছে মাইনাস বি এর পরিমাণ, এবং আমাদের যে বাজেট যে আমাদের বাজেট ডেফিসিট যে পজিটিভ সেটা পরিমাণও একই রকম। ফলে এখানে এই যে মানি স্টকের যে পরিমাণ, সেই মানি স্টকের একটা এখানে মানি স্টক এখানে আনচেঞ্জ, এখানে বিন্দুতে মানি স্টকটা আনচেঞ্জ এই বিন্দুতে, অর্থাৎ আমরা যে পয়েন্টে অবস্থান করছিলাম পয়েন্ট টু তে, পয়েন্ট টু কে আমরা এই বিন্দু দিয়ে দেখাতে পারি। পয়েন্ট টু তে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা নেগেটিভ মাইনাস বি এর সমান, এবং বাজেট ডেফিসিট যেটা পজিটিভ যেটা পি ডি এর সমান, সেখানে যে মানি স্টকের পরিমাণ ছিল সে মানি স্টকের পরিমাণটা এন জিরো স্থির, কিন্তু এটা অবশ্য আমরা বলছি এটা একটা লং রান ইকুইলিব্রিয়াম না এটা, কিন্তু আমরা যে ইনিশিয়াল পজিশন থেকে শুরু করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম ইনিশিয়াল পজিশনটা যদি এটাকে এম ওয়ান বলি, বা আমি এটাকে যদি এম জিরো বলি, এটাকে এম ওয়ান বলি, তাহলে বেটার দেখা যায়। এম ওয়ান পজিশনে আমাদের পয়েন্ট টু তে যে মানি স্টকের পরিমাণ সেটা স্থির ছিল, কারণ সেখানে বাজেট ডেফিসিট এবং ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট দুটো একই সমান ছিল, যে কারণে মানি স্টকটা মুভ করছে না, এম ওয়ান স্থির ছিল। আমরা শুরু করেছিলাম পয়েন্ট ওয়ান থেকে, পয়েন্ট ওয়ানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের কোনো ডেফিসিট ছিল না, বি এর পরিমাণটা জিরো ছিল, এবং কোনো বাজেট ডেফিসিট ছিল না, জিরো ছিল। ফলে এই জিরো পয়েন্টে আমাদের যে এখানে আমাদের এই জিরো পয়েন্টে আমাদের যে ডায়াগ্রাম দেখেছিলাম একটু আগে, আমাদের ওয়াই স্টার, আমাদের আই স্টার, আমাদের এল এম কার্ভ, এটা আমাদের ডিপি কার্ভ, তিনটা কার্ভ দিয়েছিলাম। আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল পয়েন্ট ওয়ান, এটা থেকে পয়েন্ট টু আমরা গিয়েছিলাম। পয়েন্ট ওয়ানে এখানে আমাদের বি এর পরিমাণটা ছিল জিরো, এই পয়েন্টে এখানে বি এর উপরে যেহেতু এটা বি ছিল জিরো এখানে, আর এটা যেহেতু আমাদের বি ছিল জিরো এখানে, তো এখানে আমাদের বলছি বাজেট ডেফিসিট ছিল, এখানে বাজেট ডেফিসিট জি এর পরিমাণ এখানে এই ওয়াই জিরো চেয়ে বেশি, এখানে আমাদের পি ডি ছিল পজিটিভ, এটা পজিটিভ ছিল, এটা জিরো ছিল। ফলে আমাদের এখানে পজিশনটা আমাদের মানি সাপ্লাই বৃদ্ধি পাচ্ছে, এই পজিশনে এখানে আমাদের এই পিডি ছিল, আমাদের পিডি থাকার কারণে আমাদের এই পয়েন্ট থেকে মানি সাপ্লাই বৃদ্ধি পাচ্ছিল, আমাদের পয়েন্ট থেকে মানি সাপ্লাই বৃদ্ধি পাচ্ছিল, আমরা ডান দিকে মুখ করছিলাম, করে করে আমরা কোথায় আসছিলাম, এখানে আসছিলাম পয়েন্ট টু তে আসছিলাম। এদিকে আমাদের পিডি পরিমাণ কমছে ইনকাম বৃদ্ধির সাথে সাথে, আবার যে ইনকাম বৃদ্ধি পাচ্ছে আমাদের ইম্পোর্ট বৃদ্ধি পাচ্ছে এক্সপোর্ট তুলনায়, আমাদের পেমেন্টটা একটু ডিফিসিট দিয়ে যাচ্ছে, আমরা এই পয়েন্ট টুতে আসবো। পয়েন্ট টুতে আসার পরে পিডি এবং বি কাউন্টার ব্যালেন্স করে সমান হয়ে যাবে, পয়েন্ট টুতে আসলাম। কিন্তু পয়েন্ট টুতে যে যদি এক ধরনের মানি স্টকের ইকুইলিব্রিয়াম, যে এখানে বিটা এখানে নেগেটিভ, বিটা পজিটিভ, বিটা নেগেটিভ থাকার কারণে আমাদের আমরা বলছি যে এটাকে এটাকে সাস্টেইন করা সম্ভব হবে না, গভর্নমেন্টকে একসময় বাধ্য হয়ে তাকে তাকে কি করতে হবে, তাকে এক্সচেঞ্জকে তাকে কি করতে হবে, ডিভ্যালু করতে হবে। যখন এক্সচেঞ্জকে ডিভ্যালু করা হবে তখন এই বি কার্ভটা ডান দিকে শিফট করবে, যখন এক্সচেঞ্জকে ডিভ্যালু করা হবে, যখন ইনক্রিজ করা হবে এক্সচেঞ্জ ডিভ্যালুয়েশনের কারণে এই বি কার্ভটা এদিকে শিফট করে মাইনাস বি প্রাইম এদিকে চলে আসবে। শিফট করার পরে আমরা এই যে নতুন ইকুইভ্যালেন্ট পৌঁছাবো, আমরা এই নতুন ইকুইভ্যালেন্টটা
এটা হচ্ছে আমাদের এই তিনটে কার্ভ যখন ডান দিকে শিফট করে আমরা একটা পজিশনে দাঁড়াই, যে তিনটা একই পয়েন্ট দিয়ে যাবে, এখানে আজকে এর যাবে, ডিবি যাবে, একই পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু বায়াসটা বলছে বায়াসটা একটু সম্পৃক্ত হয়ে যাবে, এবং তখন ইকোনমি একটা ফুল ইকুইভ্যালেন্ট হচ্ছে। এটা হলো আমাদের ইকোনমির অ্যাডজাস্টমেন্ট প্রসেস, যখন আমরা এক্সটার্নাল ইকোনমিকে যখন আমরা কনসিডার করব। তো এই হলো আমাদের শর্ট টার্ম থেকে লং রানে কিভাবে মুভ করা যায় তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমরা মনে হয় আজকে আর অগ্রসর হবো না, আমরা আজকে মতো এখানেই ক্লাস শেষ।